আমি আর শান মাথা নিচু করে বসে আমাদের সামনে শাশুড়ি মা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। হঠাৎ উনি আমার হাত ধরে টেনে তুলে দিলেন শানের পাশ থেকে আর আমাকে উদ্দেশ্য করে বললেন, চল, আজকে থেকে তুই আমার সাথে থাকবি, এই ছেলেটার সাথে আর থাকার দরকার নেই। শাশুড়ি মায়ের কথা শুনে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। মানে ঠিক শুনলাম তো কানে? এই খারুচের সাথে আর থাকতে হবে না। শান মনে হলো ও আসমান থেকে সোজা জমিনে পড়েছে। নিচের মাথা উঁচু করে আশ্চর্য হয়ে চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে থাকবে মানে? শাশুড়ি মা কটমট করে তাকিয়ে বলল, তাহলে কি তোর সাথে থাকবে? শান বিড়বিড় করে বলল, আমার সাথে তো থাকার কথা। কেন? যাতে এভাবে মেয়েটাকে আবার মারতে পারিস, এজন্য থাকবে। শান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার এত খুশি লাগছিল, মনে মনে বলছিলাম, বকো মা, ভালো করে বকে দাও, ফাজিল লোক। আমার এত সুন্দর গালটা একদম লাল করে দিয়েছে। ব্যথা করছে এত, কত শক্তি গায়ে। আমার গালটা এখনো পর্যন্ত জ্বলছে। শান গোমরা মুখে বলল, ভুল হয়ে গেছে মা, এজন্য আমি ওকে সরি বলছি। তুমি তো জানো আমি রাগ কন্ট্রোল করতে পারি না। তাই শানের কথা শেষ হওয়ার আগেই শাশুড়ি মা তেতে উঠে বললেন, তাই ওর ওপর তোমার রাগ ঝেড়েছ, এটা বলতে চাও? লজ্জা করে না শান? আমার তোমাকে এই শিক্ষা দিয়েছিলাম? নিজের বউয়ের গায়ে কি করে হাত তুলছো তুমি? এত সাহস পাও কিভাবে? কখনো দেখছো আমাদের পরিবারে কেউ নিজের বউয়ের গায়ে হাত তুলতে? আমি জাস্ট ভাবতে পারছি না। তুমি তো জানো সোহা একটা বাচ্চা মেয়ে। যদিও কোনো ভুল করে, তোমার উচিত ছিল বুঝে পড়ার মাধ্যমে বিষয়টা সমাধান করে নেওয়া। ওকে ঠিক ভুল পার্থক্য বোঝানো, না কি এভাবে মারপিট করা। তুমি তো যথেষ্ট ম্যাচুরিটি শান। অ্যাটলিস্ট আমরা সবাই তো তাই জানতাম। এটা কেমন ম্যাচুরিটি হলো? আরশ পালিয়ে যাওয়ার পর সোহাকে যখন তোমার হাতে তুলে দিয়েছিলাম, তখন আমাদের সবার গর্ব হতো যে একজন ঠিক মানুষের হাতে সোহাকে তুলে দিয়েছি। সোহা তোমার সাথে ভালো থাকবে। এটা কি ভালো থাকার নমুনা? তুমি তো আমাদের সবার ধারণা মিথ্যে করে দিলে। আমার নিজেরও এখনও অনেক খারাপ লাগছে। আমার নিজেরও তো দোষ ছিল, তাই তো উনি এমন একটা কাজ করেছে। তাহলে বকা উনি একা খাবে কেন? মাকে আমি, শান, আরশ আর সাম্য ভাইয়াদের কখনো তুমি বলতে শুনিনি। এখন যখন বলছে নিশ্চয় অনেক রেগে আছে। মাকে দেখলে বোঝা যায় না শান এত রাগ মায়ের থেকে পেয়েছে, এমন হুটহাট রেগে যায়। এই এত ভালো আর এই এত রাগী। শান চুপচাপ শুনে যাচ্ছে, একটা কথাও প্রতিবাদ করছে না। বললেই তো হয় আমি ওনার সাথে কি করছি। উনি কিছু বলছে না দেখে আমি মাকে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, থাক না মা, দোষ শুধু ওনার একার নয়, আমারও আছে। মা আমার দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, দোষ আছে তো, তোর দোষটাই বেশি। কেন তুই আমাকে বলিসনি শান্তকে মেরেছে? আবার চুপচাপ ঘরে বসেছিলি, নিজের স্বামীর দোষের ওপর পর্দা দিচ্ছিলি। কে বলেছে তোকে এত উদার মনের হতে? আমাকে কি তোর নিজের মা মনে হয় না? তাহলে কেন নিজের সুবিধা অসুবিধার কথা বলছিস না? আমি কান্নামাখা কণ্ঠে বললাম, এভাবে বলছো কেন মা? তুমি তো আমার মা। আমি তো আমার পুরো কথা শেষ হওয়ার আগে মা বলল, আর একটা কথা বলবি না তুই। ছেলেরা কি ভাবে? ওরা বিয়ে করে নিয়ে বলে কি মেয়েদের নিজেদের স্বাধীনতা থাকা নিয়ে নিয়েছে, যখন তখন গায়ে হাত তোলা পারমিশন পেয়ে গেছে। আজকে এর একটা হেস্তনেস আমি করেই ছাড়ব। তখন রান্না করতে করতে আমার গলার স্বর বসে গেছে, ঠিকভাবে কথা বলতে পারছি। তাই আমি আর কথা না বলে মায়ের কথাগুলো শুনে গেলাম। শান এভাবে মুখ ফুটে বলল, সরি বলছি তো মা, ভুল হয়ে গেছে, আর হবে না। ভুল যখন হয়েই গেছে, ভুলের মাসুলও তো তোকেই দিতে হবে। তাই আজ থেকে সোহা আমার সাথে থাকবে। তুই সোহাকে ডিজার্ভ করো না। চল সোহা আমার সাথে। কথাটা বলে মা আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তখনই শান পিছন থেকে অসহায়ভাবে আমাদের দিকে তাকিয়ে বলল, মা শোনো না আমার কথা। মা পিছন ফিরে বলল, একদম চুপ, সব কথা শেষ, আর কোনো কথা নেই। মা
আবারও আমাকে নিয়ে চলল। আমার খুব ইচ্ছে হলো এবার শানের মুখটা দেখতে, তাই ঘাড়টা একটু ঘুরিয়ে দেখলাম। শান মুখ গোমরা করে অসহায়ভাবে তাকিয়ে আছে। ওনাকে দেখে কেন জানি আমার এত হাসি পাচ্ছে। আহারে বেচারা, দেখে মনে হচ্ছে বিধবা হয়ে গিয়েছে। সরি, ছেলেদের তো বিধবা বলে না। বিপত্নিক ভাবতেই আমার পেট ফেটে হাসি আসছে। আমি বিছানার উপর বসে আছি আর মা আমার গালে বরফ ঘষে দিচ্ছে। থাপ্পড়টা খুব ভালোভাবেই পড়েছে গালে। গালের এক পাশটা ফুলে গেছে। মা গালে কিছুক্ষণ বরফ ঘষে দিয়ে বলল, এখনও ব্যথা করছে? আমি মাথা নেড়ে বললাম, না ঠিক আছে। মা আমার গালে হাত বুলিয়ে বলল, ইস, গালটা কতটা ফুলে গেছে। চিন্তা করিস না, কমে যাবে ব্যথা কিছুক্ষণ পর। আমার এখনও বিশ্বাস হচ্ছে না শান এটা করছে। আমি এবার ভয়ে ভয়ে বললাম, মা একটা কথা বলি, রাগ করবে না তো? বলো, কি বলবি? আসলে দোষটা আমারই প্রথমে ছিল। তারপর আমি মাকে সবটা খুলে বললাম। কথাগুলো বলে আমি মাথা নিচু করে ফেললাম। না জানি এরপর মা কি বলে। যদি আমাকে বকে এত ভয় লাগছিল, তখন খিলখিল করে হাসির শব্দ শুনে আমি পুরো বিস্মিত হয়ে গেলাম। আমি মাথা তুলে তাকাতে দেখলাম মা হাসছে। আমি ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইলাম। মা হাসি থামিয়ে বলে, তোদের নিয়ে আর পারি না। হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার উপক্রম। একদম যা করছিস খুব ভালো করছিস। শানও তো সেম কাজ করেছে তোর সাথে। তবে একটা কথা, এরপর থেকে অফিসে যাওয়ার সময় এমনটা করিস না। বাসায় থাকলে ইচ্ছে মতো পিছনে লাগবে, বুঝলি তো? মায়ের কথা শুনে আমি হেসে দিলাম। হায় আমার শাশুড়ি। মায়ের দিকে কারো নজর না লাগে এমন শাশুড়ি থাকলে জীবন তো পুরাই ফুরফুরা হয়ে যাবে। মায়ের সাথে তাল মিলিয়ে আমি হাসলাম। তারপর হাসি থামিয়ে বললাম, না আর ওনার পিছনে লাগবো না, অনেক শিক্ষা হয়ে গেছে আমার। মা বলল, এজন্য তো শানকেও একটা শিক্ষা দেওয়া দরকার। কয়েকটা দিন এখানে থাক, ছেলেটা চাইলে হাতের কাছে সব পেয়ে যায় তো, তাই মেয়েদের কদর করতে জানে না। এবার বুঝবে বউ ছাড়া ঘরে কেমন ফাঁকা ফাঁকা লাগে। রাতে এর নিচে গিয়ে খাইনি। রহিমা আন্টি ঘরেই আমার খাবার দিয়ে গেছিল। মায়ের করা আদেশ যেন শানের সামনে না যায়। শান একটু ছটফট করুক আমাকে না দেখে। তাই খেয়ে শুয়ে পড়লাম বিছানা এক পাশে আর মা অন্য পাশে। শান বিছানায় শুয়ে আছে। যখন শুনেছিল তখন রাত 10টা, আর তখন একটা বাজে দেখে অদ্ভুত এখনও ঘুম আসছে না। শুধু এপাশ ওপাশ করছি। বিছানার ওপাশে তাকে মনটা আনচান আনচান করছে। অন্যদিকে চোখ খুলে সোহার মুখটা দেখতে পেত। ঘুমন্ত মুখ কি স্নিগ্ধ লাগতো। প্রতিদিন রাতে সোহা ঘুমিয়ে যাওয়ার পর অনেকটা সময় নিয়ে শান সোহাকে দেখে তারপর ঘুমায়। হয়তো সম্পর্কটা এত গভীর ছিল না, কিন্তু প্রায় মানুষটাকে সবসময় চোখের সামনে দেখলেও মনে শান্তি লাগে। কিন্তু আজকে সেই শান্তিটা মনে পাচ্ছে। মা যে চোখটা বুঝছে। বিছানার ওপাশটাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে। প্রতিদিনের মতো যেন কোলবালিশ দেওয়া থাকে, আজও তেমনভাবে কোলবালিশ দিয়ে একপাশে শুয়ে শান। উফ, আগে যদি জানতাম একটা থাপ্পড় মারার কারণ নিজের বউয়ের থেকে দূরে থাকতে হবে, তাহলে এই থাপ্পড়টা হয়তো আমি নিজের গালে মারতাম। এভাবে কি করে থাকবো সোহাকে ছাড়া? শান বেশ বুঝতে পারছে আজকে আর ঘুমাতে পারবে না, তাই উঠে বসলো। এক নজর সোহাকে দেখতে হবে। শান রুমের দরজা খুলে বেরিয়ে পড়ল। গুটি গুটি পায়ে পৌঁছে গেল রুমের দরজার কাছে। দরজাটা হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। রুমের মধ্যে আবছা আলোতে শান স্পষ্ট দেখতে পেল সোহাকে। কি শান্তিতে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় আবছা আলোতে ভয়ঙ্কর সুন্দর লাগছে। ঘুমের মাঝে ঠোঁটের কিনারে এক চিলতে হাসি লেগে আছে। শান কেন জানি খুব হিংসে হলো। এখানে ও ঘুমাতে পারছে না, তা আর এখানে উনি তো খুব মজাতেই ঘুমাচ্ছে। হঠাৎ শানের খেয়াল হলো বিছানার এক কোণে এলোমেলোভাবে শুয়ে আছে সোহা। এরপর ঘুমালেই সোজা বিছানা থেকে পড়ে যাবে। শান ভাবল ঠিক করে শুয়ে দিয়ে আসবে ভেবে এক পা বাড়াতেই পিছন থেকে কেউ শানের কাঁধে হাত রাখলো। শান পিছনে ঘুরে চমকে গেল। খানিকটা তুতলিয়ে বলল, মা তুমি ঘুমাওনি কেন? বাবা তুই দেখতে পাসনি বুঝি আমি শোয়ার পাশে নেই? চোখটা শুধু এদিকে স্থির না রেখে চারপাশে ঘোরালে তো বুঝতে পারতে। মায়ের কথা শুনে শান লজ্জা পড়ে গেল। মাথা নিচু করে বলল, না মানে? মায়া মুনা চোখে ইশারা করে বলল,
কি মানে করছিস বাবা? এত রাতে এখানে কি চাই? হঠাৎ প্রশ্ন করতে শান ততমত খেয়ে খেয়ে কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ মুখ ফসকে বলে দিল, ওই জঙ্গলি করতে এসেছিলাম। কথাটা বলি শান নিজেই নিজের জিভ কেটে কপালে হাত দিল। সর্বনাশ একটু হাসার চেষ্টা করে বলল, মানে ঘুম আসছে না তাই হাসছিলাম। মুনা কিছুটা টোন কেটে বলল, ও জগিং? আজকাল মানুষ রাত 1টা বাজেও করে, জানতাম না তো। আর জগিং হাঁটাহাঁটি সব শেষ? শান ইচ্ছে না করা সত্ত্বেও মাথা নেড়ে বলল, মাইমুনা খানিকটা হেসে বলল, তাহলে এবার গিয়ে ঘুমিয়ে পড়। কথাটা বলি শান রুমের ভিতর পা বাড়ল। শানের মা চিৎকার করে বলল, কি ওদিকে কই যাচ্ছ বাপ আমার? শান একদম ইনোসেন্ট একটা লুক নিয়ে বলল, তুমি তো বলে ঘুমাতে যেতে, তাই যাচ্ছি। মাইমুনা সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার রুমে ঘুমাতে যেতে বলছি। এটা কি তোমার রুম? শান হাসার চেষ্টা করে বলল, এটা আমার রুম না, তাই না? ভুলে গিয়েছিলাম। মাইমুনা দুহাত বুকে ভাঁজ করে বেঁধে বলল, আজকাল সব কিছু ভুলে যাচ্ছ। যাও এবার নিজের রুমে গিয়ে ঘুমাও। শান অসহায়ভাবে বলল, ঘুম আসছে না তো। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। শান নিজে মনে বলল, ঘুমের ওষুধ তো এখানে রেখে যাচ্ছি, ঘুম আসবে কেমনে? তারপর মায়ের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে সাথে মাইমুনাও, যদিও যেতে ইচ্ছে করছে না, তাও চুপচাপ চলে গেল। শান যেতেই ছেলে এসব কারণ মনে মনে মাইমুনা খিলখিল করে হেসে উঠল। সকালে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কারণ আমাকে ভার্সিটিতে যেতে হবে, 10টায় ক্লাস আছে তাই। আর মোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসলাম। হঠাৎ রুমের দিকে চোখ যেতেই আমার চোখ পুরো ছানা বড়া হয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে রইলাম সব দিকে। এসব কে করেছে? আমি দ্রুত মাকে ডেকে তুললাম। মা, ও মা, দেখো না পুরো ঘরটা কি অবস্থা। আমার ডাক শুনে মা ধরফরিয়ে উঠে বসলো। কি হয়েছে? সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? আমি মাকে চোখের ইশারা বলতে ঘরের দিকে তাকাতে আমার চোখ অনুসরণ করে মা পুরো রুমের চোখ বুলিয়ে থ মেরে বসে রইল। উনি একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার রুমের দিকে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি আমার মতো শর্ট হয়ে গেছে। না হওয়ার কি আছে? পুরো ঘরের ভিতর রঙিন কাগজে বিভিন্ন কালার রং দিয়ে লেখা, সরি ভুল হয়ে গেছে, আর কখনোই হবে না, এইবার তো মাফ করে দাও। সেটাও আবার পুরো রুমের দেওয়ালে দেওয়ালে টানিয়ে রেখেছে। বিছানার উপর আমার কোলের মধ্যে মাথার পাশে অনেকগুলা টেডি বিয়ারের মধ্যে লেখা, সরি মাফ করে দাও প্লিজ। শুধু তাই না, মেঝেতে রং করে জড়ি দিয়ে বড় করে লেখা, দুঃখিত। আর চারপাশে শান হাঁটু গেড়ে 2 কানে হাত দিয়ে কাঁচুমাচু মুখ করে বসে। আমি 2-3 বার চোখ ডলে তারপর আবার তাকালাম। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসব স্বপ্ন দেখছি। সকাল সকাল এত বড় সারপ্রাইজ যেন হজম করতে পারছি না। আমি মাকে বললাম, মা এসব কি সব সত্যি নাকি আমি ভুল দেখছি? মাও আমার মতো অবাক হয়ে বলল, তাই তো দেখছি রে। তখনই শান অসহায়ভাবে বলে উঠল, প্লিজ লেডিসরা বাংলা ইংরেজি 2ভাবে মাপ চেয়ে নিয়েছি, এবার তো মাপ করে দাও। শানের কথা শুনে আমার এত হাসি পেল, কিন্তু আমি নিজেই হাসি আটকে চুপচাপ বসে রইলাম। মা আমাকে বলল, চল তো সোহা, আমাদের অনেক কাজ আছে, এবার বসে থাকলে হবে না, তুই তো আবার ভার্সিটিতে যাবি, যা যা রেডি হয়ে নে। আমি মায়ের কথা সায় দিয়ে বললাম, মা ঠিক বলছো, কারো মতো আমাদের তো আর এক্সট্রা সময় নাই যে ঘরে বসে ঢং দেখাবো। আমি আর মা শানের কাটিয়ে চলে আসলাম, যেন আমার শানকে দেখতে পাইনি। শান আমাদের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। রুমের বাইরে এসে আমি আবার হেসে দিলাম। মা বলল, ভালো জব্দ হয়েছে, আর একটু নাচাতে হবে, এত তাড়াতাড়ি গলা যাবে না, বুঝলো? দেখি তোকে পাওয়া জন্য আর কি করে। তারপর ফ্রেশ হয়ে নিলাম, আয়নায় একবার নিজেকে দেখে নিলাম। যা গালে এখন আর থাপ্পড়ের দাগটা দেখা যাচ্ছে না, আর বরফ দেওয়ার কারণে অত ফোলাটাও কমে গেছে। মা রুম থেকে আমার জন্য একটা জামা এনে দিল, কিন্তু আমাকে যেতে দেয়নি। মা তো পুরো কোমর বেঁধে নেমেছে। এমন করে হয়তো ওনাকে আমিও শাস্তি দিতে পারতাম না। আমার প্রচুর মজা লাগছে এসব দেখে। ভার্সিটি যাব, তাই একবার রেডি হয়ে ব্রেকফাস্ট করতে এলাম। আজকে দেখলাম শান আমাদের আগে এসে বসে আছে। আমার দেখেও না দেখার মতো করে টেবিলে বসে পড়ল।
একটা কথা বললাম না শানের সাথে, তবে বেচারার মুখ দেখে আমার বড্ড মায়া লাগছিল। এত রাতের মধ্যে ঘুম চোখে শুকিয়ে একাকার অবস্থা, মনে হচ্ছিল সারা রাত না ঘুমে কাটিয়েছে। আমি ওনার থেকে চোখ সরিয়ে নিলাম। মা আর আমি টেবিলে বসে প্লেটে উল্টাতে সেখানে খেয়াল করলাম প্লেটের মাঝে সরি লেখা। কালকে থেকে আজকে পর্যন্ত শানের এতটা যত্ন, আমার এত কদর করা দেখে আমার ইচ্ছে হচ্ছিল না ওনাকে এমন করে ছটফট করাতে, বাট মায়ের ওপর কিছু বলতে পারবো না। আমি মায়ের দিকে তাকাতে মা মুখ টিপে খানিকটা হাসলো যেন শান না দেখে। তারপর বলল, রহিমা এখানে নতুন প্লেট নিয়ে আয়। আজকাল খাবারের প্লেটটা মানুষই নিজের ফাইল মনে করে আঁকাআঁকি করে। মায়ের কথা শুনে শান একটা দীর্ঘশ্বাস ফেলল। এত কিছু করছে, তারপরে এদের মন গলাতে পারছে না। এত কঠিন কেন মেয়েদের মন? আর কি করে যে এরা স্বাভাবিক হবে আল্লাহ জানে। রহিমা আন্টি আবার নতুন প্লেট এনে দিল। আমি আর মা আমার প্লেটের খাবার বেড়ে নিলাম। শানের প্লেটে খাবার বেড়ে দিতে যাব, তখনই মা আমার হাত ধরে বলল, তাড়াতাড়ি খেয়ে নে, তোকে যেতে হবে। যারটা পারলে সে বেড়ে খাবে, না হলে খাওয়া দরকার। কথাটা শুনে আমি বাটিটা নিচে রেখে দিলাম। শান যে কষ্ট পেয়েছে সেটা ওনার মুখ দেখে আমি বেশ বুঝতে পারছি। শানের প্লেট রহিমা আন্টি খাবার বেড়ে দিল। শান প্লেটের খাবার নিয়ে নড়াচড়া করছে, কিন্তু একটু মুখে তুলেনি। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি প্লেটের মধ্যে হাত ঘোরাচ্ছিলাম আর চোখে ওনাকে দেখছিলাম। কেন জানি আমার খেতে মন চাইছে না। হঠাৎ আমার পায়ের ওপর কারো পায়ের ছোঁয়া পেতে আমি আঁতকে উঠলাম। শানের দিকে তাকাতে দেখলাম শান ঠোঁটে ইশারায় সরি বলছে। আমি আমার পা সরিয়ে আবার নিচের দিকে তাকালাম। কিছুক্ষণ পর আবার শান নিজের পা দিয়ে আমার পায়ে শুষিয়ে দিল। আমি নিজের ঠোঁট কামড়ে ধরলাম। বারবার ওনার স্পর্শে আমি শিহরিত উঠলাম। তার পাটা সরিয়ে নিলাম। আমি জানি উনি আবার এই কাজ করবে, তাই আমি আস্তে আস্তে আমার পাগুলো উপরে তুলে দিলাম। মাত্র একটু রুটি ছিঁড়ে মুখে দিলাম, তখনই মা চিৎকার করে উঠল। পায়ের মধ্যে এমন বিড়বিড় করছে কি সে? মায়ের কথা শুনে আর বুঝতে বাকি রইল না যে এটা শানেরই কাজ। আমি মুখ চেপে হা করে হেসে দিলাম আর হাসতে হাসতে বললাম, মা তোমার টেবিলের নিচে মস্ত বড় একটা বিড়াল ছানা রয়েছে। এখানে আর বসা সেফ না, যে কোনো সময় আশ্রয় দিতে পারে। মা আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। আমি আরও জোরে জোরে হেসে দিলাম। শান আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তারপরও আমার হাসি থামছে না। শান রাগ করে উঠে চলে গেলে খাবার টেবিল থেকে। এরপর আমি ভার্সিটিতে যাওয়ার জন্য বের হব, কিন্তু শানকে আর দেখিনি। মার রফিক আঙ্কেলকে বলল আমাকে স্টেশন অবধি ছেড়ে দিতে। আমি ওনার সাথে চলে গেলাম। ক্লাস শেষ করে ডিপার্টমেন্টের বাইরে আসতে হঠাৎ কেউ একজন আমাকে পিছন থেকে বলে উঠল, সোয়া। ডাকটা শুনে পিছনে তাকাতে আমি অবাক হয়ে গেলাম। এই মাথা ব্যথা এখানে কি করে?